বাট ইট ইজ অল ওভার দেয়ার ইন দ্য মিডিয়া, যে রামদাহাতে বাজারের দখল নিতে গেছে বিএনপির, গাজীপুর সম্ভবত, সেখানে সে রামদাহাতে মাইকিং করে রামদাহাতে গেছে। এগুলো খুব ভালো বহিষ্কার করা হয়েছে 2 ঘন্টার মধ্যে। না, নিশ্চয়ই বহিষ্কার তো দলগত ভাবে। সরকার কি ব্যবস্থা নিয়েছে? আইন কানুন প্রশাসন বাংলাদেশে আছে, তো সরকারের ঘাড়ে তো দায়িত্ব বর্তায় ইমিডিয়েট গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা। সো এই জায়গাগুলো মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে, আতঙ্কের জন্ম দিয়েছে। মোহাম্মদপুরের ঘটনা, উত্তরার ঘটনা, মানুষকে আসলে এগুলো স্বস্তি দিচ্ছে না। তো এই জায়গাগুলোতে যদি সরকার স্বস্তি দিতে পারত, আমার মনে হয় মানুষ বিচার হওয়ার যে দাবিটি এসছে শহীদ পরিবারের কাছ থেকে, কিংবা সংস্কারের যে দাবি এসছে অন্যান্য রাজনৈতিক দল থেকে, সেগুলোর ব্যাপারে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আশু নির্বাচন চাইছে তারা হয়তো কিছুটা ভাবতো। আমরা দেখেছি দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের বিরাট ঘাটতি আছে। আমরা দেখেছি দলগুলোতে মেধাবী, যোগ্য এবং যারা সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করতে পারে, তাদের যদি অর্থনৈতিক শক্তি খুব দৃঢ় না হয়, অথবা যদি অমুক ভাই তমুক ভাইয়ের গ্রুপ করবার মতন সেই যোগ্যতা না থাকে, তাহলে তারা রাজনীতিতে খুব বেশি উপরে উঠতে পারে না। এবং আমাদের এই পলিটিক্যাল যে কালচার দীর্ঘ 50 বছর ধরে যেটি লালিত পালিত এবং চর্চিত হয়েছে, সেই পলিটিক্যাল কালচারের অবভিয়াস যেই ম্যানিফেস্টেশন, সেটাই কিন্তু আওয়ামী লীগের 15 বছরের শাসন। এটা কিন্তু আকাশ থেকে টুপ করে পড়ে না, মানে হাসিনা 15 বছর চাইলো তাই থাকলো, বিষয়টি এমন নয়। এই যে রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, রাজনীতিটাকে পুরোপুরি অর্থের উপর নির্ভরশীল করা হয়েছে, রাজনীতিতে যোগ্য এবং সৎ মানুষকে সরিয়ে রাজনীতি চাঁদাবাজ দখলদারদের হাতে তুলে দেয়া হয়েছে বিকজ এটার বেনিফিট আসলে অনেক দূর পর্যন্ত যায়। আপনি আজকে বাজার থেকে যারা চাঁদা তুলছে মনে করেন না ওই চাঁদাটা ওদের মধ্যেই ভাগ হয়, ওই চাঁদা স্থানীয় যিনি নেতা আছেন তার কাছে যায়, যিনি এমপি আছেন তার কাছে যায়, যিনি মন্ত্রী আছেন তার কাছে যায়, তিনি দলের বহু বড় বড় পুলিশের মতো। সো এই চাঁদাবাজি দখলবাজি এই কারণেই কিন্তু 15 বছর টিকে আছে, না হলে এটা টিকতে পারতো না। এর ভাগ যদি বহুদূর না যেত তাহলে এটা টিকতে পারতো না। আমরা তো এখন জানছি যে কষ্ট হয়েছে, অবভিয়াসলি, না হলে নাম্বার 1 এর পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কি করে? সো এইগুলো নার্চার করা হয়েছে, মানে লালন পালন করা হয়েছে এবং হতে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধারার পলিটিক্সটা কন্টিনিউ করতে দেবে কিনা। রনি ভাই একটা কথা বলছিলেন ভেরি ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে আমি বহু ভেবেছি যে কেন এদেশের মানুষ 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দেয়, কেন ওরা কেন বুঝতে পারে না যে এই ভোটটা তাদের শুধু নিজের বাকি দিনগুলো নয়, আগামীর প্রজন্মের ভবিষ্যৎও এই ভোট দ্বারাই নির্ধারিত হতে থাকবে। বুঝতে পারে না সম্ভবত এই কারণেই যে তারা মনে করে এই যে আজকে 500 টাকাটা পেলাম, এইটাই হচ্ছে আমার 5 বছরের একমাত্র লাভ। এই এমপি, এই মন্ত্রী, এই সরকারের কাছ থেকে আগামীতে আমি আসলে আর তেমন কিছু পাওয়ার আশা রাখি না। 100 টাকা 500 টাকা 1000 টাকা যে আর ভাগ্যে যেরকম টাকা জোটে, ওটুকুই হচ্ছে তার দিন শেষে পুরোটা লাভ। সো এই কারণে আমাদের ভোটগুলো না বিক্রি হয়ে যায়। এখন ভোটারের মধ্যেও এক ধরনের সচেতনতা আসবার সময় এসছে, রাজনৈতিক কর্মীদের মধ্যেও সেই সচেতনতা আনবার সময় এসছে, এবং রাজনৈতিক দলগুলোকেও নির্ধারণ করতে হবে যে তারা আসলে এইরকম মাসল অ্যান্ড মানি পলিটিক্সটাই জারি রাখবে নাকি তারা পলিটিক্স নিয়ে নতুন করে ভাববে। দেখুন, আপনি সমাজ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি দেশ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, কিন্তু পলিটিক্স ইটসেলফ যদি থাকে ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষের হাতে, এবং সেটা নিয়ন্ত্রণ যখন ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষরা করতে থাকে, তখন আপনি যেই পরিবর্তনের কথাই বলেন না কেন, দ্যাট ইজ ইম্পসিবল। একটা দল যাবে, একটা দল আসবে, সেই দল যাবে, আরেক দল আসবে, কিন্তু পলিটিক্সের যে গুণগত পরিবর্তন সেটা সম্ভব নয়। দেখুন, এটা না একটা বিরাট সম্ভাবনা নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই কারণে আমি বারবার একই কথা বলি যে ডক্টর ইউনূস সরকার যদি মাত্র 2টো জায়গা মানুষকে একটু স্বস্তি দিতে পারতো, তাহলে কিন্তু এই ওভারঅল সংস্কারগুলো নিয়ে, পলিটিক্স সংস্কার, দলের সংস্কার, রাজনীতিবিদদের সংস্কার, ক্ষমতায় যারা যাবেন তাদের সংস্কার, এই সকল কিছু নিয়ে আমরা আলাপ করতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখন
বেশিরভাগ শো বা বেশিরভাগ লেখালেখি বা বেশিরভাগ পলিটিক্যাল টকের বিষয় হয়ে দাঁড়ায় উত্তরাতে এক যুগল কোপাকুপির শিকার হয়েছেন, আবার দেখা যাবে কি মোহাম্মদপুরে বাড়িতে ডাকাতি হয়েছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে চাই। আমাদের আলোচনা আসলে এগুলো নিয়ে হওয়ার কথা ছিল না। হ্যাঁ, একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে বা রাজনীতি থেকে এখন আপাতত নীরব আছে, তারাও যে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে এটা ভাবলে খুব ভুল হবে। তারা প্রতিনিয়ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার যে ধরনের রাজনৈতিক মন মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেগুলি কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে মানসিকতা, যে রাজনীতি মানে পয়সা, যেটা আমরা বলছিলাম, পয়সা এবং ক্ষমতা। বলে আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল কি করে। আমরা বলি যে তিনি পুলিশ প্রশাসন ব্যবহার করেছেন, রাতে ভোট করেছেন, ব্যালট বাক্স স্টাফিং করেছেন ইত্যাদি ইত্যাদি। না, তিনি মানুষের ভেতরের যে ঈদ গুলো আছে, খারাপ দিকগুলো আছে, লোভ, ঘৃণা, হিংসা, ধ্বংস, নির্মূল, এই যে মানুষের ভেতরে ইবলিসের যে লক্ষণগুলো আছে সেগুলোকে উনি উস্কে দিয়েছেন, মানুষের ঈদকে উস্কে দিয়েছেন। কিরকম? উনি সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের এমন অবিশ্বাস্য অঙ্কে বেতন বাড়িয়েছেন, এমন অবিশ্বাস্য ভাবে তাদের ঘুষের জন্য একদম উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, তাদেরকে কোন রকম কোনো জবাবদিহিতার মধ্যে আনেন নাই। একইভাবে তিনি অন্যান্য প্রশাসনে যারা অন্যান্য জায়গায় কাজ করছে প্রত্যেকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তিনি মানুষের ভেতরে লোভকে উস্কে দিয়েছেন, তিনি মানুষের ভেতরে ভেদ বা বিভাজন ভীষণ ভাবে তৈরি করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ এক পক্ষ বিপক্ষ, রাজাকারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, এগুলো কিন্তু সমাজে 15 বছর আগে এভাবে ছিল না। এগুলোকে তিনি বিভাজনকে উস্কে দিয়েছেন। সো এভাবেই তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন, ক্ষমতায় থেকেছেন এবং মানুষকে শোষণ করেছেন। এখন এই রিয়েলাইজেশন গুলো যদি আমাদের মধ্যে এখনো না আসে তাহলে কিন্তু আমাদের সাফার করতে হবে। প্রশাসনকে কিন্তু আপনি সহজে জবাবদিহিতায় আনতে পারবেন না, তাদের চাকরির নেচারটাই এমন, চাকরি বিধি এমন, এবং তারা এত শক্ত একটা ক্ল্যান যে তাদেরকে আপনি আসলে বিভাজন করে বা তাদেরকে শাস্তি দিয়ে আপনি তাদেরকে আওতায় আনা খুব কঠিন। সাফার করে কিন্তু রাজনীতিবিদরা। 1/11 এর সাফারিং যে রাজনীতিবিদদের উপরেই গেছে, 15 বছরের যে সাফারিং সেটাও রাজনীতিবিদদের উপরেই গেছে, আগামীতে যদি কোনো অঘটন ঘটে সেটার চাপও কিন্তু রাজনীতিবিদদের উপরেই যাবে। সো রাজনীতিবিদরা যদি সচেতন না হন, তারা অতীতেও মূল্য দিয়েছেন, ভবিষ্যতেও মূল্য দেবেন। কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এরপরও কিন্তু আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনো পরিবর্তন নেই, এবং সংবাদ সংস্থা বিবিসি একটি নিউজ করেছে যে আওয়ামী লীগের লোকজন এখনো ভারতের উপর নির্ভর করছে যে তারা কিছু একটা করবে। এক্ষেত্রে বেরিয়ে কি দলটি আর আসবে না? আমি খুব বিস্ময় নিয়ে লক্ষ্য করছি, যখন ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয় তখন আওয়ামী লীগের সেখানকার যারা প্রবাসী আওয়ামী লীগ করেন তারা সকলে মোদির নাম ধরে স্লোগান দিচ্ছিলেন, স্বাগত জানাচ্ছিলেন। ট্রাম্পের যখন ইলেকশন সামনে তখন শেখ হাসিনা নিজে টেলিফোনে ইনস্ট্রাকশন দিচ্ছেন ট্রাম্পের পোস্টার ক্যারি করো, এবং তখন যদি কোনো হামলা হয় তাহলে আমরা সেটা বহির্বিশ্বে দেখাতে পারবো যে ট্রাম্পের এগেইনস্টে ইউনূস সরকার। তো আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ভিন দেশের মাটিতে তৃতীয় আরেক দেশের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সেই তৃতীয় দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে তাকে স্লোগান দিতে হয়। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ট্রাম্পের ইলেকশনের আগে ট্রাম্পের পোস্টার, ট্রাম্পের ফেস্টুন নিয়ে সেখানে আগুন দিয়ে নিজের দেশের সরকারের ঘাড়ে দোষ চাপাতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে নিজের দেশের রাজনীতি আওয়ামী লীগ হারিয়েছে অনেক আগে। 2014 সালের নির্বাচনের আগে আপনার নিশ্চয়ই মনে আছে অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, এবং সেই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল শেখ হাসিনাকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছিল যে এই নির্বাচন যদি হয় তাহলে সেটি কেমন নির্বাচন। আরেকটি নির্বাচন নিশ্চয়ই লক্ষ্য করেছেন, স্থানীয় সরকার উপজেলা নির্বাচন হচ্ছিল। ক্লিয়ার বার্তা কিন্তু শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে। সেই বার্তা অনুসারেই 2014 সালে জাতীয় নির্বাচনের সামনে রেখে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। শেখ হাসিনা আদালতের ঘাড়ে বন্দুক রাখে। যদিও সংবিধান সংস্কার কমিশনে যারা ছিলেন, আওয়ামী লীগও সেখানে অংশ নেয়, তারা সকলেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেওয়া সত্ত্বেও শেখ হাসিনা কিন্তু সংবিধান থেকে এটি বাতিল করে নেয়। সো তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে দেশের মানুষের সমর্থন নিয়ে যে রাজনীতি,
দেশের মানুষের ভোটের উপর ভিত্তি করে যে রাজনীতি, সেটা ওনার 14 সালেই শেষ হয়ে গেছে। এবং 14 সালে তার পাশে যদি সারা বিশ্বে একটা দেশ দাঁড়ায়, সেটা হচ্ছে ভারত। নির্বাচন ছাড়াই সরকার গঠন হয়ে গেল 153টি আসনে, কোনো ভোটের প্রয়োজন হয়নি। সো তখন থেকে এই যে মানুষ থেকে আওয়ামী লীগের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তারপরে কেবলই মানুষ থেকে দূরে সরে যাওয়া এবং দূরে সরে যাওয়া। অনেকে আমাকে প্রশ্ন করতেন, আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশনে উপস্থিত থাকতাম, বিশেষ করে 18 নির্বাচনের পরে এবং 24-এর নির্বাচনের আগে আগে অনেকে আমাকে প্রশ্ন করতেন বেশ তাচ্ছিল্য নিয়ে, কারণ মিডিয়া হাউস গুলো আপনি জানেন যে পুরোপুরি আওয়ামী দখলে ছিল, এখন আপনারা কি করবেন? তো আমার তখন আমি উত্তর দিতাম যে একজন রাজনীতিবিদ, তিনি রাজনীতিবিদ হয়ে ওঠেন মানুষের ভালোবাসা নিয়ে, এবং মানুষের ভালোবাসা যতদিন তার সঙ্গে থাকে ততদিনই তিনি রাজনীতিবিদ, তারপরে আসলে তারা রাজনীতিবিদ থাকা হয় না। সে কারণে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি কিন্তু পলিটিশিয়ান হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে তার মৃত্যু 2014-ই হয়ে গেছে। দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু 14তেই হয়ে গেছে। এরপরে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, ক্যাডার বাহিনী, মাসল, মানি, এগুলো দিয়ে একটা নেক্সাস, একটা আনহোলি নেক্সাস, যেটা 10 বছর 15 বছর ধরে হয়তো কাজ করে গেছে। আমরা মাফিয়া বলতাম, মাফিয়া গ্যাং এর মতো একটা দুষ্ট চক্র কাজ করেছে, কিন্তু এখানে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না, মানুষের কোনো সমর্থন ছিল না। সো দল হিসেবে আওয়ামী লীগ বলেন কিংবা রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনা এবং তার সভাসদ পারিষদ যারা ছিলেন তাদের কথা বলেন, এনারা কিন্তু কেউ আর পরের দিকে পলিটিশিয়ান ছিলেন না। আমরা যদি বিএনপির দিকে তাকাই, বিএনপি কিন্তু দীর্ঘ 15 বছর আর 111-এ 2 বছর, 17 বছর ক্ষমতার বাইরে ছিল, কিন্তু দলটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের যে পরীক্ষা দেওয়ার, সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হচ্ছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আমি স্পেসিফিক্যালি বলতে চাই, তিনি হয়তো ক্ষমতায় যান নাই, তিনি হয়তো প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি এমন একটি আসন নিজের তৈরি করেছেন যে আগামী 1000 বছরে বাংলাদেশের ইতিহাস যখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেটি হলো যে আওয়ামী লীগ লোকজন বলতেন যারা কেন্দ্রীয় পর্যায়ে, যে আমরা সবকিছু পেরেছি কিন্তু বিএনপি ভাঙতে পারে একটা দিক। আর খালেদা জিয়ার কথা যেটা বললেন, যে উনি এমন একজন নেত্রী যিনি জীবনের রিস্ক নিয়েছেন, এবং ওনার ট্রিটমেন্ট যদি আগে হতো, ওনার কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্ভব ছিল। এখন ওনার যে শারীরিক কন্ডিশন, তাতে হয়তো আর সম্ভব নয়। সো এই যে নিজের জীবনকে এই বয়সে গিয়ে ঝুঁকিতে ফেলা, সলিটারি কনফাইনমেন্টে যাওয়া, 150 বছরের পুরনো কারাগারে একক বন্দী হিসেবে দাঁড়ানো, এবং কোন রকম কোন আপোষে এক বিন্দু ধারে পাশে না যাওয়া এবং দলকে ঐক্যবদ্ধ রাখা, এই সকল কৃতিত্ব, এবং এটা সম্ভব হয়েছে কেবলমাত্র মানুষের সঙ্গে তার সংযোগের কারণে। মানুষের পালস তিনি বুঝেছেন, মানুষের কাতারে দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন।